আমি একটু সংশোধন করে দিই। আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল, আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে। আমার বাবার নামটা অনেক বড় ছিল। আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন, বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে। কোন সরকার পার পাইলে যেখানে আমার পরিবারের সদস্য নেই। যখন আমরা লড়াই করছিলাম তখন বিদেশিরাও কিন্তু তারা জানতো, বিদেশিরাও আমাদেরকে এটা বলেছিল যে ট্রাইব্যুনালটা করেছে একটা শো করবার জন্য। এটা বিদেশিরাও কিন্তু তখন জানতো, কিন্তু ওটা তারা ওপেনলি আমাদেরকে তখন বলতে পারেনি। এবং আমরা তখন তাদের মুখেই আমরা তখন শুনেছিলাম যে এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। এটাই কিন্তু আমার বাবাকে ফাঁসি দিয়ে, বাকিজনদেরকে ফাঁসি দিয়ে একটা জিনিস তখনই তার যে ক্ষমতা, ভয়, যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারত, সেই জিনিসটা সে প্রমাণ করত। সেটাই সে করতে পেরেছে গত 15 বছর ধরে। আপনারা এখন সবাই জানেন যে শেখ হাসিনা যে খুন করতে পারে, এখন এটা 18 কোটি মানুষ সবাই জানে। কিন্তু তখন সে যেটা করেছিল তা আমরাই তখন বুঝেছি যে এই ক্ষমতাটা তার আছে। আব্বা ছিল সেখানে একটা ভিকটিম, কোলাটারাল ড্যামেজ, তাকে খুন করে শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছে। এটাই ছিল তার। আপনাদের হয়তো মনে আছে, আমি ওই দিন তো কোনো সময় ভুলবো না, আমার কাছে এখনো ওই ভিডিওগুলি আছে। একজন, আমি জানি না কে, একজন আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছিল যখন রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে, তার এখানে এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারিনি, ওই তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী। কিন্তু এখনো তো এত মানুষকে মেরেছে এরা, আমি চাই না যে ওরকম ভাবে কারো টর্চার হোক। আর এই গভর্নমেন্ট বোধহয় ওরকম টর্চার করছেও না। কিন্তু তখন সবাই চুপ ছিল, বেশিরভাগ মানুষই কিন্তু চুপ ছিল। জার্নালিস্টরা দেখেছিল যে ওনার পুরা কাপড়ে রক্ত। এখন কি দেখেন কোনো কাউকে? দেখেন কোনো? উনি তো 6 বার উনি সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন 6 বার। From 79 till 2013 he was a sitting MP. যখন উনি যখন ইয়েতে ছিলেন, ট্রাইব্যুনালে যেতেন, তখনও কিন্তু আমি পার্লামেন্ট থেকে প্রত্যেক সিটিংয়ে ওনার ইয়েটা পেতাম, মানে ইনভিটেশন আসে সব এমপির জন্য, ওটা আমার কাছে আসতো, এই বাসায় আসতো। গভর্নমেন্ট তো জানতো উনি জেলে, আমি ওটা জেলে আমাদের দিত, কিন্তু কোনো কিছুই উনি সিটিং এমপি হিসাবে অনেক নির্যাতন সহ্য করেছেন। এখন আমি চাই না আমরা যে আইসিটি, যার মাধ্যমে আমার হাজবেন্ডের হত্যা করা হয়েছে, ওরকম জানি না এখন না হয়, নির্যাতন জানি না করে আমাদের যেরকম নির্যাতন করেছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যেহেতু একটা নতুন এভিডেন্স এসেছে আর অবস্ট্রাকশন অফ জাস্টিস যেহেতু হয়েছে আমাদের সাথে, এটা আমরা আইনজীবীদের সাথে আলাপ করেছি যে এটা কিন্তু একটা গ্রাউন্ড ক্লিয়ার করে দেয়। আমরা রিটের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ আমরা কোর্টে যেতে পারবো। আশা করছি যে এটা সিদ্ধান্তটা আমরা ফাইনালাইজ করে
অন্তত আমরা যদি সরকারের সহযোগিতাটা পাই, এগুলো যদি ডিক্লাসিফাই হয়ে যায়, তাহলে ওই এভিডেন্সটা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আপনাকে পুরো নির্বাচন পুরো বিচারিক প্রক্রিয়াকে আসলে প্রশ্ন করতেছেন না, যে এর আগে আপনার সঙ্গে আরো অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, সেসব বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য রয়েছে না? দেখেন, এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল, এটা বোধহয় বাংলাদেশ না পুরো বিশ্বই জানে। তবে আমরা যেহেতু আমরা কেস স্পেসিফিক ভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরো সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্স গুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে, আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি যেতাম এই কাগজ নিয়ে, কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্মালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্মালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। সেই সময় তার বাবার বিরুদ্ধে যারা সাক্ষী ছিলেন, তাদের পরিবারের সঙ্গে আপনারা এই তারা কোন পরিস্থিতি বিবেচনা করে তখন আসলে তারা বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন? তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি, আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেকদিন ট্রেনিং দেওয়া হয়েছিল, আমাদেরকে অনেকদিন টর্চারিং করা হয়েছিল, আমাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল, এভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি। দেখেন, একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে। আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমাটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলো নিয়ে আমরা সরাসরি কোর্টে যাব। আর যদি আপনারা এখানে সকলেই আছেন, আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায়, আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমাদেরকে সবসময় ওয়েলকাম করবো। আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল, তাকে লোকাল মানুষরা আটক করেছিল কক্সবাজারে। এই ধরনের কাজ যেন আর না হয়। এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে। আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু ম্যাচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয়। আর এই জিনিসটা বলা দরকার আছে, আমরা খালি ভিকটিম ছিলাম না, যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য, তারাও কিন্তু এই হাসিনার ভিকটিম ছিল। তারাও কিন্তু হাসিনার টর্চারিং এর মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল। জি, যে ট্রাইব্যুনালে আপনার বাবার বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালে জামাতের বেশ কয়েকজন নেতার বিচার হচ্ছে। জি, এখন টোটাল বিচার প্রক্রিয়াটা কি আপনি প্রশ্ন করছেন? আমি একটু আগে যেটা বলেছি, টোটাল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল, এখনো আছে। আপনারা যদি স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন, তাহলে তো ওই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না। তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না কেন টিকিয়ে রাখতে হবে। আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেন, এই ব্যক্তিগুলাকে ফাঁসি দিতেই হবে। তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে। তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল। আমাদের দিয়েছিল আলিবাই, উনি তো এখানে ছিলেন না। ওই জিনিসটা আপনারা সকলেই জানেন যে এখানে আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আব্বাকে, বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নেই, আপনারা তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না। তা আমরা যে আমার বাবা যে দেশে ছিলেন না, এটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা ডিফেন্স উইটনেস আনতে পারিনি, কারণ এই সাইফারের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল। একটা বিষয় ছিল যে আপনার বাবাকে যারা ফাঁসি কার্যকর করেছিল, যে জল্লাদরা, দুজন জল্লাদের সাথে আমার কথা হয়েছিল। একজনের বাড়ি ছিল নেত্রকোনা মদনে। আচ্ছা, সে প্রায় 85 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, সে জল্লাদ হিসেবে কাজ করেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো জল্লাদ হিসেবে কাজ করেছিলেন, সারাদিন কাজী চৌধুরীর ফাঁসিটা কার্যকরের মধ্যে আপনি ভূমিকা রেখেছিলেন, তার সবশেষ পরিস্থিতিটা কেমন দেখেছিলেন সারাদিন কাজী চৌধুরী? তিনি আমাকে বলেছিলেন তিনি শান্ত এবং ধীরচিত্তে ছিলেন। যখন তাকে আমরা সেল থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে আসতে হাত ধরে নিয়ে আসতে চেয়েছিলাম, তিনি বলছেন আমার ধর্মানা কাজ করবেন, আমি নিজে যেতে পারবো। আর উনি উচ্চ স্বরে কলমা করছিলেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। আর ওনাকে বললাম যে আপনার কি মনে হয়, আপনি লাস্ট মোমেন্টে দেখেছিলেন ওনাকে? বলছে অ্যাবসলিউটলি এটা রাজনৈতিকভাবে ওনাকে হত্যা করা হয়েছে। এখন বিষয়টা ছিল আপনারা বলছেন বিচারিক
হত্যাকাণ্ড, কেউ বলছে রাজনৈতিক হত্যাকাণ্ড, এখন নতুন করে আবার কেউ আবার বয়ান তৈরি করছে যে এটা মব জাস্টিস ছিল। এই বিষয়ে আপনার বক্তব্য কি এক? আর দ্বিতীয়ত ছিল যে যখন তাকে গ্রেপ্তার করা হয় একটা বাসা থেকে, তখন তাকে ব্যাপক নির্যাতন করা হয়। যে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে এবং ফিজিক্যালি যারা টর্চার করেছে তারা এখনো আছে, কেউ কেউ হয়তো এখন কাস্টডিতে আছে আমার যতটুকু শুনেন, তাদেরকে আইন আওতা আনা, এই ঘটনা, এই টর্চারের ঘটনাটা যে নির্মমভাবে নির্যাতন রক্তাক্ত করে ফেলেছিল, তাদেরকে আপনার বিচার আওতা আনার জন্য আপনার কোনো পদক্ষেপ করবেন কি? আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে, আমরা কি কি চাই অনেক কিছু আছে, কিন্তু প্রায়োরিটির মধ্যে 1 নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল, অফকোর্স আমরা সেটার বিচারও চাই, তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না। যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম, ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেই যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এটা কেউই পার পেয়ে যাবে না, কারণ আমার বাবা খালি একা না, অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে। তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না, কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ভয় থাকে যে আমার উপর দিয়ে কি টর্চার গিয়েছে। ওই ভিক্টিমের মধ্যে আমার নামও আছে। সবকিছুরই বিচার হবে ইনশাল্লাহ। শেখ পরিবার এবং চৌধুরী পরিবারের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ৭১-এর আগেও ছিল। তো আপনার কি মনে হয় পারিবারিক সদস্য হিসেবে শেখ হাসিনা এত জিজ্ঞাসা কেন ছিল চৌধুরী পরিবারের? নামটা অনেক বড় ছিল, যে সালাউদ্দিন কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না। জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল। আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন, বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে। আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন, সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে। আর এই জিনিসটা আপনাদের জেনে রাখা উচিত যে মানে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারে কাজ করছিল, শেখ হাসিনা। এখানে চেইন অফ কমান্ড বলতে সবকিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে। তো আমাদের সবার ইচ্ছা, আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে। সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ওটার জন্য। আপনার পরিবারের অনেকের অনেক স্বজন তখন সরকারে ছিল অনেক বড় বড় জায়গায়, তাদের ভূমিকাটা আসলে 2015 সালে যখন আপনার বাবাকে ফাঁসি দেওয়া হয়, তখন তাদের ভূমিকাটা আসলে কি ছিল? আমি একটু সংশোধন করে দিই। আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল, আমার বাবার আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে। আমার পরিবার অনেক বড়, কোন সরকার পার পায় নাই যেখানে আমার পরিবারের সদস্য নেই। আমরা কোনো সময় কারোর কাছে ভিক্ষা চাইতে যাইনি। আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা ন্যায় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায়। অনেকেই চেষ্টা করেছিল, এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে, কিন্তু ওই যে শেখ হাসিনা তার সামনে কিছুই টিকে না। এখানে আপনার বর্তমান যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা, তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল। তাদেরও হয় পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল, তাদেরকেও হেনস্থা করা হলো। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন। তখন এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন, আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন, ওই সময় যদি আপনারা এখানে আসতেন, বাইর হওয়ার সাথে সাথে হয়তো বা ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যেত। ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম। বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য। আমরা আবেদন করব, রোববারে ইনশাল্লাহ আমরা আবেদনটা তাদের কাছে পৌঁছে দেব। একটা বিষয় ছিল যে যখন ফাঁসি কার্যকর করা হয় তার আগ দিয়ে মার্সি পিটিশন নিয়ে একটা প্রচারণা গভর্নমেন্ট থেকে চালানো হয়েছিল যে সালাউদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন। আপনি
ফাঁসি কার্যকরের আগে পারিবারিকভাবে আপনার সাথে দেখা করেছিলেন, কি কথা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আপনার? আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা, আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না। আমার বাবা এটা সকলেই জানে, আপনি আবারও জিজ্ঞেস করেছেন, আবার বলি। আমার বাবা বলছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, মাথা কারোর সামনে নিচু হবে না। আমি আল্লাহর কাছে যাচ্ছি কি, আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো। এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না। যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন, ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি, উনিও লজ্জায় ছিলেন, উনিও আমার সাথে দেখা করেনি। কারণ ওই কাগজটা যদি আপনারা ওই এই যে জিনিসটা যে বললেন, এখন তো নতুন বাংলাদেশ বলছে না, বাংলাদেশ 2.0, আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে। আপনারা বলেন, আপনারা আবেদন করেন। আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত, আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সি পিটিশন থেকে থাকে, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। থ্যাংক ইউ।